শুভ সকাল বন্ধুরা, সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু খুব ভালো আছি। আর ভালো আছি বলেই তো প্রত্যেক দিন তোমাদের কাছে ব্লগটা আমি আনতে পারছি। তো যাই হোক, দেখো এই কিছুক্ষণ হলো আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে ওঠার পরই আবার সেই নিত্যদিনের কাজ। তো সেই নিত্যদিনের কাজ কিন্তু এখন থেকেই ধরে ফেলেছি। নিত্যদিনের কাজটা শুরু হয় এই বিছানা বাগানো নিয়ে। বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, আর অপরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু কেমন যেন মনে হয়। তো যাই হোক, আমি কিন্তু এখানে বিছানাটা বাগিয়ে নিলাম, আর খাটের চাদরটাও কিন্তু টান টান করে পেতে দিলাম। সকালবেলাতে কাজের শুরুতেই বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না। বিছানাটা পরিষ্কার থাকলে মনে হয় যেন কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে। তো সেই জন্যই আমি সকালবেলায় উঠি কিন্তু আগে বিছানাটা গুছিয়ে নিই। একটা কথা প্রথমেই বলে দিই, আমি কিন্তু ঘুম থেকে উঠি বাসি কাপড় ছেড়ে নিয়ে, মানে কাপড়টা কেচে এসে কিন্তু বিছানা বাগাই, আর তারপরই চাপিয়ে দিয়েছি রান্না। এই যে প্রথমেই ভাত চাপিয়ে দিয়েছি, কারণ আজকে আছে সিজনে মানে রেঁধে রাখা। হ্যাঁ, আজকে কিন্তু সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর সবাইকে জানালাম শুভেচ্ছা আর অভিনন্দন। তো আমার তো মনটা আজকে একটু খারাপ হচ্ছে, তার কারণ হচ্ছে এই রকম দিনে সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়ছে। তো এই রকম দিনে আমিও সকাল থেকে ব্যস্ত থাকতাম, কি করে শাড়ি পরবো, কখন শাড়ি পরবো, কিভাবে সাজবো, আর কখন সেজে গুজে পুজো মণ্ডপে গিয়ে অঞ্জলি দেবো। আমার বিয়ে 3 বছর এই কমপ্লিট হলো, আর 4 বছরে রানিং চলছে। তো আমার বিয়ের প্রথম বছরে কিন্তু আমি ওইখানে ছিলাম, মানে আমার বাপের বাড়িতে। তো তখন সরস্বতী পুজো নিয়ে অতটা মন খারাপ হতো না। তারপরে যখন আমার মেয়েটা হলো আর যখন অঞ্জলি দিতে পারছিলাম না, তারপর থেকে কিন্তু এই দিনটার জন্য আমি খুবই মন খারাপ করতাম। যে ছোটবেলাকার দিনগুলোই ভালো ছিল, কত সুন্দর সেজে গুজে শাড়ি পরে গিয়ে মণ্ডপে অঞ্জলি দিতাম। আর এখন আবার বাচ্চা হয়ে যাওয়ার পর, এরপর বাচ্চা যত বড় হবে তত আবার বাচ্চার মধ্যে আমার সব স্বপ্ন, ছোটবেলাকার স্মৃতিগুলো ফুটে উঠবে, আর অতটা মন খারাপ করবে না। যেমন আজকে আমার খুবই সকালের দিকটা মন খারাপ হচ্ছিল, তারপর পরে পরে যখন ভাবলাম মনা তো আছে, ওকে একটু শাড়ি পরিয়ে দিই। আর ও আমাকে বলছিল যে মা আমি শাড়ি পরবো, মানে ও পাড়ার সবার দেখে এসেছে, দিয়ে বলছিল। তারপরে আবদার দেখে আমারও কিন্তু ভালো লাগলো, যে যাক আমি না যেতে পারলেও মেয়েটাকে শাড়ি পরিয়ে আনন্দটা তো উপভোগ করতে পারি। মেয়ে যখন শাড়ি পরবে বলছে, আর আমারও যখন মন হচ্ছে ওকে শাড়ি পরানোর জন্য, তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, যেন ওকে একটু টাইম দিয়ে সাজাতে পারি। তো দেখো আমি কিন্তু ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চলে এলাম ঘরগুলো মুছে নেওয়ার জন্য। সকালবেলায় ঘর মোছার কাজটা আমার রুমটা দিয়ে শুরু করি। তো আমার রুমটা প্রথমে মোছা হয়ে গেছে, আর চলে এলাম এই পাশের রুমটা মোছার জন্য। তো দেখতে পাচ্ছ ওই যে আলনাটা, ওই আলনাটা কিন্তু ওই ড্রেসিং টেবিলটার সাথে একসাথে এসেছে। সেদিনে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেই দিনে আমি গিয়েছিলাম গলসি। তো গলসি গিয়ে মানে কিছুদিন আগেই হলো, কিন্তু গলসি গিয়ে এই ড্রেসিং টেবিল আর আলনাটা দুটোই পছন্দ করে নিয়ে এসেছি। না না, আমার একার পছন্দ নয়, আমার বরেরও পছন্দ আছে, আমরা দুজনে মিলেই পছন্দ করে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে তো এই দুটো জিনিস। তো ঘর মোছাটা হলো, তাই এদিকে এবারে রান্নার কাজে হাত লাগাতে চলে এলাম। তো ওদিকে তো তোমরা দেখতেই পাচ্ছিলে যে রান্না কিন্তু মোটামুটি আমি শুরু করে দিয়েছিলাম। বীরভাবে রান্নার কাজে ঢোকার জন্য আমি কড়াইয়ের পেছনটাতে ভালো করে চেপে চেপে পাঁচ বুলিয়ে নিচ্ছি, যেন এর উপরে কালিটা পড়ে আর তাড়াতাড়ি যেন কালিটা উঠে যায়। তো সেই জন্যই কিন্তু পাঁচটা আমি ভালো করে বুলিয়ে নিলাম। আর এদিকে দেখো মনা এখানে খেলছিল, খেলতে খেলতে খেলাপাতিগুলো এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে। তো আমি তো এই উঠোনটার উপর ঝাড় দেবো, তো সেই জন্যই কিন্তু ওর খেলাপাতিগুলো তুলে দিচ্ছি চিকচিকিটায়। আর বলো না, আমি যতবার এই খেলাপাতিগুলো তুলি না কেন ও ততবারই ঢালবে আর ফেলে রেখে দেবে। সকালে একটু হরলিক্স আর দুটো বিস্কুট খেয়ে কি পেট ভরে? তো সেই জন্যই আমি এর মাঝে কলা আর চিনি দিয়ে মুড়ি মাখিয়ে মনাকে ডাকছিলাম। তো মনার তো কোনো সাড়া শব্দই না। তারপরে আমি মনার কাছে গিয়ে দেখলাম ও মা, এ সাড়া দেবে কোথা থেকে, এ তো খেলায় মত্ত হয়ে আছে। তারপর ওকে আমি বুঝিয়ে সুজিয়ে একবার বাড়িতে নিয়ে এলাম। আমি ওকে বললাম তোকে শাড়ি পরাবো তো, তুই চ। ও আমার সাথে এলো। এরপর এসে দেখে মা আমার জন্য মুড়ি মেখেছে। তাই আবারও এটা সেটা বলতে বলতে ওকে মুড়ি খাইয়ে দিচ্ছিলাম। বন্ধুরা, বাচ্চা ছেলেরা কেন এরকম হয়, কিছু খেতে চায় না, তেল মাখতে চায় না। আর হ্যাঁ, ভালো কথা, আমি কিন্তু ওকে খাইয়েই ছাড়িনি, একবারে কিন্তু তেল মাখিয়ে ছেড়েছি। নাকি যদি ভাত মুড়ি খেতে বলা হয় আর যদি এই তেল মাখানো হয়, বাপরে বাপ, ও একবারে রেগে আগুন, মানে এটা সেটা বুঝিয়ে ওকে কোনো রকমে আমি ছাড়তে পারলি মাত্র। আজকে পেয়েছি সেই কারণ যে ওকে শাড়ি পরাবো বলেছি, আর শাড়ি পরাবো ভেবেই কিন্তু ও আমার কাছে চুপচাপ ভাবেই কিন্তু তেল
তেলটা মাখছিল যে মা তাহলে আমাকে তেলটা মাখিয়ে স্নান করিয়ে দেওয়ার পর তাহলে আমাকে শাড়ি পরিয়ে দেবে, এই ভেবেই কিন্তু ও তেলটা মাখছিল। আর ভাবার কি আছে, আমি তোকে এই বলি তেল মাখাচ্ছিলাম। এখন যদি তেল ওকে মাখিয়ে দিই তাহলে খেলতে খেলতে গা থেকেই তেল টেনে নেবে, আর ওইদিকে আমার রান্না হয়ে গেলে ওকেও কিন্তু স্নান করাতে পারবো। তো তেল মাখানোর পর আমি কিন্তু জলটা রোদে দিয়ে দিলাম ওকে স্নান করানোর জন্য। আর তারপর সরাসরি একেবারে চলে এলাম রান্নার রুমে। রান্নাঘরে এসে দেখি ভাতটা হয়ে গেছে, তাই ভাতটা নামানোর আগে হাঁড়ির গাটা একটু ভালো করে মেজে দিলাম, আর এরপর আমি ভাতটা নামিয়ে দেব। আর হ্যাঁ, ভাতের হাঁড়ির গাটা যদি একটু ভালো করে না মেজে দেওয়া হয় তাহলে কিন্তু একটু অপরিষ্কার পরিচ্ছন্ন লাগে, তো সেটা দেখতে ভালো লাগে না। তাই আমি হাঁড়ির গাটা মেজে থাকি। আমার মতো কে কে এরকম হাঁড়ির গা মেজে থাকো প্লিজ জানিও কিন্তু। উনান থেকে নামিয়ে আস্তে আস্তে ভাতের ঠেকাটাও কিন্তু দিয়ে দিলাম। আর দেখো আজকে হাঁড়িটা মাজা হাঁড়িতেই চাপিয়েছি, তার কারণ তোমাদেরকে বললাম না আজকে আছে সিজনে। তো সিজনে বলতে যেরকমটা হয় গোটা সেদ্ধ, তো আজকে আমাদের বাড়িতে সব রেঁধে রাখা হবে আর কালকে সেটা খাওয়া হবে, মানে সিজনে রেঁধে রাখা যেটাকে বলে। তোমাদের বাড়িতেও কি এরকম আছে? কার কার বাড়িতে আছে একটু কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে এরকম নেই, কিন্তু তবুও আমাদের মন যায় বলে এরকম খাই। কিন্তু হ্যাঁ, সিজনেটা আমাদের বাড়িতে আছে, কিন্তু এই বাসি ভাত খাওয়া পরের দিন এটা কিন্তু আমাদের বাড়িতে নেই। তো তবুও করে থাকি, ভালো লাগে, তো সেই জন্যই করে থাকি। কিন্তু আমার বাপের বাড়িতে রেঁধে রাখা আছে, মানে রেঁধে আগের দিনের সমস্ত কিছু রেখে দেবে আর পরের দিনে সেটা বাসি খাবে। সেটা আমরাও করব, কিন্তু সেটা আমাদের নিয়মে নেই। ওই যে রেঁধে রাখা বলছি ওটা কিন্তু আমার বাপের বাড়ির নিয়মে আছে। উনানের আগুনটা খুব দাউ দাউ করে জ্বলে উঠেছে, আর এই দাউ দাউ আগুনের মাঝেই দিয়ে দিচ্ছে একটা বাঁশ। আরে না না, কারো পেছনে বাঁশটা দিচ্ছি না, দিচ্ছি উনানের ভেতরে। আর আগেই দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর তারপর 2টো চেরা তেজপাতাটা দিয়ে দেওয়ার পর ভালো করে তেলটা একটু নাড়িয়ে নিলাম। আর দেখো ভাতের ঠেকাটা এখনো কিন্তু দেওয়াই আছে, মশলাও বাটাও হয়ে গেছে। আর এখন চাপাবো কপি, তো কপিটাও চাপিয়ে দিয়েছি। একটু আদা বেটে নিয়ে সেটা কপির মধ্যেই কিন্তু ফেলে দিয়েছিলাম। আর কপিটা পেঁয়াজ রসুন ছাড়াই করব। মাছের মাথা দিয়ে কপির তরকারি হবে, আর হবে পালং শাকের ঘন্ট মাছের মাথা দিয়েই, আর হবে মাছের ঝাল, মাছের টক, আর তো সিজনে আছেই। পিঠার ওপরে একটু নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কপিটা কষিয়ে নেব। না আর সহ্য করা যাচ্ছে না, তাই 2টো কলা আর একটু জিলাপি নিয়ে পেটটা একটু ভরিয়ে নিলাম। পিঠ তরকারি তো হয়ে গেছে, আর এরপর চাপাবো শাকের তরকারি। তাই শাকের তরকারি করার জন্য আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল আবারও দিয়ে দিয়েছি, একটু 5 ফোড়ন, আর তারপর দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। আর এই পালং শাকের মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে একটু বলি। মূলো, আলু, বেগুন আর বড়িটা তো মনে ছিল, কিন্তু রান্নার সময়টাই মনে ছিল না। রান্নার পরে তখন বড়ির কথা মনে পড়ছে। যা পালং শাকের ঘন্টতে তো আর বড়ি দেওয়া হলো না, তা যাই হোক বড়ি ছাড়াই পালং শাক হয়ে গেছে মাছের মাথা দিয়ে। এরপর চাপিয়ে দেব কিন্তু মাছের ঝাল, সেই জন্যই কিন্তু আবারও কড়াইয়ে 2টি পেঁয়াজ দিয়ে দিলাম। আর তারপর তাড়াতাড়ি করে মাছের ঝালটাও বানিয়ে নিলাম, কারণ মনাকে তো রেডি করার টাইম পেরিয়ে যাচ্ছে। মনাকে স্নান করাতে হবে, আবার ওকে শাড়ি পরাতে হবে, সাজাতে হবে, আবার খাওয়াতে হবে, তো সেই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করলাম। তো মাছের ঝাল দেখো হয়ে গেছে, 2 জায়গায় রেখে দিয়েছিলাম, আর টকটাও বানিয়ে নিলাম। আর কোনো রকমে কড়াইটা নামিয়ে দিয়ে এসে মনাকে স্নান করিয়ে দিয়ে আমি কিন্তু রুমে নিয়ে চলে এলাম মনাকে সাজিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এবারে ঘড়িতে বাজতে যাই 1:30 বাজতে যাচ্ছে, মানে এখনো বাজেনি, এই 1:12 মতো বাজছে। তো সেই জন্যই আমি মনাকে তাড়াতাড়ি করে নিয়ে এসে এখানে সাজিয়ে দিচ্ছি। আর মেয়েটা আমার এতটা ফোঁদ পাকা হয়েছে যে কি বলবো, সব বলছে নাকি আমি নিজে নিজে করব। আমি সাজিয়ে দিতে যাচ্ছি তখন বলছে না আমি করব, আমি পারি, আমি মেকআপ করি না মা, আমি করি না মা, এই করছে। আর ওর এই মা করি না মা এই কথাটা শুনে মনটা আমার গলেও যাচ্ছে, আর হেসে দিচ্ছি। আর ওই যে খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু মেকআপ করার চেষ্টা করছিলাম। তারপরে একটু আইশ্যাডো লাগিয়ে দিচ্ছি, ওকে বলছি চোখটা একটু মোজ, ও সে পিটির করিয়ে যাচ্ছে। এবার আইশ্যাডোটা কি করে লাগাবো বলো, তাই তুলি দিয়ে লাগাতে পারিনি, হাতে করি কোনো রকমের লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে চলে এলো ফাইনাল লুক। কেমন লাগছে আমার মনে একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার মিষ্টি মেয়েটাকে। ওনাকে সাজাতে গিয়ে যে সাজগুলো আমার লেগেছিল বা যেগুলো আমি বার করেছিলাম সেগুলো কিন্তু খাটের উপরের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে এসেছি এই দিক। আর মনাকে মা নিয়ে গেছে ঠাকুর দেখাতে, ওই ক্লাবে যাবে আর যাবে স্কুলে। তো আমিও সেই ফাঁকে যে কাজগুলো আমি ফেলে রেখে মনাকে সাজাতে গিয়েছিলাম, খাওয়াতে গিয়েছিলাম, সেই কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি। আর ভালো কথা, মনাকে কিন্তু স্নান করিয়ে আমি কিন্তু খাইয়ে দিয়েছি, ওকে ভাত খাইয়ে দিয়েছি।
তার কারণ হচ্ছে কখন আসবে, এবার আসার পর খাওয়ানো হবে কি হবে না, সেই জন্যই কিন্তু ওকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম। তারপর উনুনশালটা গুছিয়ে নেওয়ার পর আমি এদিকে চলে এলাম দুধটা বসানোর জন্য, কারণ ও আসতে করতে তখন একটু দুধটা গরম হয়ে যাবে, তাহলে ও খিদে পেলে খেতে পারবে। আর দুধটা বসিয়ে দেওয়ার পর আমি চলে এলাম কলতলায় বাসনগুলো মাজার জন্য। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, আমাকেও তো খেতে হবে, খিদেও পেয়েছে। সে কখন দুটিখানি মুড়ি খেয়েছি, ওই দুটিখানি মুড়িতে পেট ভরে বল ওই মনার মতো মনা যেরকম খায় সেরকমই কিন্তু মুড়িটা নিয়েছিলাম। তারপর চটপট করে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর দেখো, যেদিনে কোনো জলের দরকার থাকবে না সেদিনই কিন্তু জলটা দেয়। যেমন হচ্ছে আজকে খুব জলের দরকার আছে, কিন্তু আজকে জল দেয়নি, তাই কল থেকে টিপে কষ্ট করে ওই জলটা নিতে হচ্ছে। যেদিনে দরকার থাকে সেদিনে দেবে না, যেদিনে দরকার থাকবে না সেদিনে হাজারবার ধরে জল দেবে। এই লোকগুলো না পাগল লোক একটা। আমি কিন্তু যতবারই কলতলা আসি না কেন ততবারই কিন্তু এই কলতলাটা এইভাবেই আসলে ধুয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে প্রত্যেকবার কলতলা এলেই এইভাবেই জল পাম্প করে কিন্তু ধুয়ে থাকি। আর এতে আমার হাতের উপরেও প্রচন্ড যন্ত্রণা হয় জানো তো। যাই হোক বন্ধুরা, বাসন ধোয়া তো হয়ে গেছে, আর বাসনগুলো নিয়ে চলে গেলাম রান্নার রুমে গিয়ে একবারে দুধটা চাপিয়ে দিলাম। আর দুধ চাপাতে মনা এসে হাজির। তারপর মনার শাড়িটা খুলে দেওয়ার পর এখন সবাই ভাত খেতে বসে পড়েছি। তো চলো ভাত খেয়ে নিই। আর আজকের ভিডিওটা বন্ধুরা আর এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।